আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আরাফার ময়দানে সমবেত প্রায় ২০ লাখ হাজি। খুতবায় বিচার দিনের প্রস্তুতি নিতে গোটা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান। মুজদালিফার পথে হজের কাফেলা। বাস রেল লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেওয়া হবে না, ঈদ যাত্রা হবে স্বস্তির, আশ্বাস রেলমন্ত্রীর। অবশেষে রাজধানীর হাটগুলোতে ধীরে ধীরে বাড়ছে বেচা বিক্রি। বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় বিকেলের পর থেকে ক্রেতা সমাগম বেশি। ঈদুল আজহা ঘিরে দেশব্যাপী ব্যাপক চাঁদাবাজির অভিযোগ এনসিপির। প্রধানমন্ত্রীকে ট্রাক চালিয়ে মহাসড়কগুলো ঘুরে দেখার আহ্বান। ঈদে নিরাপত্তার কোনো হুমকি নেই, জানালেন র্যাব মহাপরিচালক। সমন্বিতভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিঘ্নে উৎসব উদযাপন করবে দেশবাসী। এবং জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহান আল্লাহকে ভয় করে বিচার দিনের জন্য প্রস্তুতি নিতে গোটা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানালেন মসজিদে নববীর প্রধান খতিব শেখ আলী বিন আব্দুল রহমান আল হুজাইফি। মঙ্গলবার আরাফাত দিবসে মসজিদে নামিরা থেকে হজের খুতবায় আল্লাহর একত্ববাদে গুরুত্ব দেন তিনি। বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। এদিন আরাফার ময়দানে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন হাজিরা। স্থানীয় সময় সূর্যাস্তের পর রওনা দেন মুজদালিফার পথে। আরো জানাচ্ছেন আদিব মোহাম্মদ। আলহামদুলিল্লাহিল মালিকিল কুদ্দুসিস সালাম ফরদ আলাল মুসলিমিন হজ্জ বাইতিহিল হারাম। আরাফাত দিবস হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই তো স্থানীয় সময় মঙ্গলবার সকালে তাবুর শহর মিনা থেকে যে যেভাবে পেরেছেন আরাফার ময়দানে হাজির হয়েছেন। প্রচণ্ড গরমের মাঝেও মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় লক্ষ লক্ষ হাজির আকুল আবেদন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাই তো মসজিদে নামিরা থেকে হজের খুতবার শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করলেন মসজিদে নববীর প্রধান খতিব শেখ আলী বিন আব্দুল রহমান আল হুজাইফি। বললেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মানুষকে তার কাছেই ফিরে যেতে হবে। ওয়ামিন তাকওয়াল্লাহ আল-ইসতি'দাদু লিয়াউমিল কিয়ামাহ বিফি'লি আত-তাআত ওয়া তারকিল মাআসি ওয়াস সাইয়্যাত। সেজন্য আল্লাহকে ভয় করে বিচার দিনের জন্য প্রস্তুতি নিতে গোটা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানালেন আল হুজাইফি। ওয়া কাইফা ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউহু। বললেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। মুসলমানদের মাঝে বিভাজন সবচেয়ে বড় ক্ষতির কারণ বলে উল্লেখ করেন শেখ হুজাইফি। জানান, পার্থিব লোভ লালসা ত্যাগ করে পাপের পথ ছেড়ে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। مع التوصية بالخوف من الله تعالى قال عز وجل ولمن خاف مقام ربه جنتان। তাছাড়া হজে এসে কোনো ধরনের রাজনৈতিক স্লোগান না দেওয়ারও আহ্বান জানান খতিব। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। এদিন আরাফার ময়দানে জোহর ও আসর নামাজ একত্রে আদায় করেন হাজিরা। আল্লাহু আকবার। স্থানীয় সময় সূর্যাস্তের পর তারা রওনা দেন মুজদালিফার পথে। সেখানে মাগরিব এশা একত্রে আদায় করে পাথর সংগ্রহ করবেন, রাত্রি যাপন করবেন খোলা আকাশের নিচে। বুধবার ফজর নামাজের পর জামানায় গিয়ে শয়তানকে প্রতীকী পাথর মেরে আবারও ফিরবেন মিনায়। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা। এদিকে 11 দেশের রাষ্ট্রপ্রধান সহ 17 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান আরাফাত ময়দানে অবস্থানের মাধ্যমে হজ পালন করছেন। বাংলাদেশ থেকে হজ পালন করছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরাও। ওদিকে মক্কায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে 3 বাংলাদেশি সহ গ্রেপ্তার হয়েছে অনেকে। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান।
ক্লান্তিহীন পথ চলা, বাহ্যিক জীবনের বিলাসিতা পেছনে ফেলে দুটো সাদা কাপড়ে আবৃত হজ যাত্রীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে সমবেত হয়েছেন আরাফাত ময়দানে, যেখানে প্রায় 1400 বছর আগে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবছর হজের ব্যবস্থা খুবই সুন্দর এবং সৌন্দর্যযুক্ত আমরা আসতে পারছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অনেক কষ্ট করে এখানে আরাফার ময়দানে আসছি এবং দেখলাম, অনেক ভালো লাগলো। আল্লাহ পাক কবুল করতেন। সারা রাত মিনায় অবস্থানের পর মঙ্গলবার বিকেলে মুসল্লিরা রওনা দেন আরাফাতের উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্য সহ 11টি দেশের রাষ্ট্রপ্রধান এবং 17 লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছেন। এর আগে ধর্মমন্ত্রী কাজী শাহ মুয়াজ্জেম হোসেন কায়কোবাদ ও বাংলাদেশের শীর্ষ আলেম ওলামাদের নিয়ে হজযাত্রীদের হজের বিষয়বস্তু ও করণীয় সম্পর্কে জানান। যে সমস্ত মুসলমান ভাইয়েরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন হজের উদ্দেশ্যে, আল্লাহ যেন সবার হজকে কবুল করে নেন। এদিকে অনুমতিবিহীন হজ পালনে আরাফাত ময়দানে প্রবেশের চেষ্টা করায় 3 জন বাংলাদেশি সহ 65 জনকে গ্রেফতার করেছে সৌদি সরকার। অবৈধ প্রবেশকারীদের সহায়তা, পরিবহন জাল অনুমতিপত্র তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও 3 শতাধিক। আশিকুর রহমান, এটিএন বাংলা। ঈদকে সামনে রেখে সড়ক ও রেলপথে ঢাকা ছাড়ছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষ। রাজধানীর বাস টার্মিনাল এবং রেল স্টেশনে বেড়েছে যাত্রীদের চাপ। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময় ছেড়ে গেলেও উত্তরের কয়েকটি ট্রেন ছেড়ে যায় দেরিতে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী জানান, সড়কে কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেওয়া হবে না। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ঈদের ছুটির দ্বিতীয় দিনেও সড়ক, রেল ও নৌপথে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রেনের ছাদে উঠেছেন। সকালে কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়ে যায়। নীলসাগর 6:15টায় ছাড়ার কথা থাকলেও যাত্রা করেছে 8টায়। প্রতি বছর ঈদ আসলে এই চিত্রটা দেখা যায়, তো এটা নিয়ে আসলে কর্তৃপক্ষের কোনো ভিজিবল কোনো স্টেপ দেখি না। প্ল্যাটফর্ম নাম্বার দিছে এখন তাহলে আমি কি আগে এসে কিভাবে কোন ট্রেনে বসে থাকবো? অনলাইন টিকিটের যেভাবে সিস্টেম দেখা যায় 1 মিনিটের মধ্যে সব টিকিট নাই হয়ে যায়। প্লাস ভিতরে দেখেন কি অবস্থা, এয়ারপোর্ট থেকে যাদের সিট আছে তারা উঠতে পারবে না। কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও বছরে একটা দিন ঈদে আনন্দ তো লাগবেই। বাবা মা ভাই বোন সবার সাথে একসাথে ঈদ করার জন্য আমরা গ্রামে যাচ্ছি। অপরদিকে যাত্রীদের ভিড় দেখা যায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। গাড়ি আছে, টিকিট আছে, সব আছে, বাড়তি টাকাটা নেওয়ার জন্য টিকিটটা দিচ্ছে না। বাড়তি টাকা দিয়েও তো টিকিট পাচ্ছি না। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী। মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়, হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, তখন অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে যে কোনো বারের চেয়ে খুব স্বস্তি, যানজট মুক্ত, নির্দিষ্ট ভাড়ায় মানুষ যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অগ্রগতি। কিছু জায়গায় অনিয়ম হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছেন সহকর্মী তৌহিদ নিশান। যুক্ত হচ্ছে তার সাথে। নিশান, দূরপাল্লার বাসে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? নাবিলা, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে একের পর এক দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং প্রতিটি বাসে আমরা একদম যাত্রী পরিপূর্ণ হয়ে ছেড়ে যেতে দেখছি। এবং এই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের চাপও বেশ রয়েছে। আপনি জানেন যে বাস, ট্রেন এবং লঞ্চকেই বেছে নেয় মানুষজন ঈদযাত্রার মাধ্যম হিসেবে। তো আমরা আজকে সারাদিন ঘুরে দেখেছি লঞ্চ এবং ট্রেনের পাশাপাশি বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। এখন রাত 10টা পার হয়েছে এবং এই মুহূর্তেও আমরা সায়দাবাদ বাস টার্মিনালে অবস্থান করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঘরমুখো মানুষদের বেশ চাপ রয়েছে এবং তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারের সাথে ঢাকা ছাড়ছেন বাসের মাধ্যমে। আমি যদি সায়দাবাদ বাস টার্মিনালে একজন কর্তৃপক্ষের সাথে একটু কথা বলি, আপনি যদি একটু জানাতেন যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে আপনারা ঠিক কি করছেন? আসসালামু আলাইকুম, এটিএন বাংলাকে। ব্যাপার হচ্ছে, আমাদের মালিক সমিতির পক্ষ থেকে, আমাদের নবিবুল্লাহ ভাই হল সভাপতি, ওনার তরফ থেকে আমরা মালিক সমিতির পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ভলান্টিয়ার মজুত করা আছে। এখানে বেশি ভাড়া কেউ নিতে পারতেছে না এবং সকাল থেকে আমরা এখন পর্যন্ত ডিউটিতে আছি স্টিল। তো যাই হোক,
আমরা সবাইকে গাড়িগুলা শৃঙ্খলাভাবেই পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন বাস পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে যাত্রীদের সুবিধা নিশ্চিত করার জন্য বলছিলেন তাদের ভলান্টিয়ার উপস্থিত আছে। আমি যদি এখানে আপনি প্রশাসনের কথা বলছিলেন, নিরাপত্তার কথা বলছিলেন, এখানে পুলিশ ছাউনি রয়েছে যেখান থেকে পুলিশ কন্ট্রোল রুমের একজন অফিসারের সাথে যদি আমরা কথা বলি, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে আপনারা আসলে কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের একটু জানান। সায়দাবাদ বাস টার্মিনালে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বা এই ঈদ ছুটিতে কর্মক্ষী লোকজন যাচ্ছে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সংবাদ আমার কাছে এখন পর্যন্ত আসেনি। তে যাত্রী যেমন আছে যেমন বাসও আছে, এই যাত্রীরা স্বাভাবিক পর্যায়ে গতিতে এই বাসে করেছে তাদের গন্তব্য। এখন পর্যন্ত যাত্রীদের কোনো হয়রানির বিষয় আপনাদের সামনে এসেছে কিনা? না, আমার কাছে এরকম কোনো সংবাদ, হয়রানির কোনো সংবাদ আমার কাছে এখন পর্যন্ত আসেনি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় বলি, এখানে আপনার আমরা পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকি পুলিশ টার্মিনালের ভিতর এবং বাহিরে মোতায়েন রয়েছে, যে ফলে পুলিশ তৎপর আছে। আমার দৃঢ় বিশ্বাস যে পুলিশের তৎপরতার কারণে, আমরা 24 ঘন্টায় নিয়োজিত, তৎপরতার কারণে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা। ধন্যবাদ নাবিলা। যেমনটি শুনছিলেন, এখানে পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেরও একটি পর্যবেক্ষণ বুথ রয়েছে। তারাও এখানে যাত্রীদের সুবিধা নিশ্চিত করার যে বিষয়টি সেদিকে নজর রাখছেন এবং যাত্রীরা এখনও ঢাকা ছেড়ে যাচ্ছেন পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য। তো এই ছিল মোটামুটি রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সবশেষ চিত্র। নাবিলা, ধন্যবাদ নিশান আপনাকে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাক চালিয়ে মহাসড়ক ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদের সম্মেলনে সংগঠনের আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি দেশ চালাতে ব্যর্থ, 3 মাসেই ভারসাম্য হারিয়ে ফেলেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলা, চাঁদাবাজি, পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ও কিচেন ক্যাবিনেট সহ সাম্প্রতিক নানা ইস্যুতে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমানে আইনের শাসন নয়, রক্ষী বাহিনীর শাসন চলছে। সংস্কার, চাঁদাবাজি নিয়ে কথা বললেই হামলা হয়। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, এই জন্য সরকার একটা রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের আঘাত করে যাচ্ছে। যদি মেরে ফেলেন এটাও আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আপনারা যদি সংস্কার বাস্তবায়ন না করেন আপনাদের সাথে আমরা কম্প্রোমাইজ করব না। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ঈদ যাত্রায় ভোগান্তি ও চাঁদাবাজি ব্যাপকভাবে বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ট্রাক চালাচ্ছেন, তো অনেকেই বলছে সোশ্যাল মিডিয়ায় যে তিনি যদি একবার ট্রাক চালিয়ে ঢাকা থেকে দিনাজপুর কিংবা ঢাকা থেকে অন্য কোনো জায়গায় যেতেন তাহলে কত টাকা চাঁদা দিতে হয়, তাহলে তিনি সেটা স্বচক্ষে দেখতে পারতেন আর কি। এ সময় অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেট ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন তিনি। এটা আমিও বলেছি যে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজুল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না, আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্যমন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। তিনি বিএনপির সাথে সমঝোতা করে এই চুক্তি করার দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দেওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনে 3 দিন আগে চুক্তিটা করলেন কিনা, এই প্রশ্নটা কিন্তু জনমনে। স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বিতর্কিত না করা এবং বিসিবিকে পারিবারিক ক্রিকেট বোর্ড না বানাতে বিএনপির প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তো তারা তো আর বলে না যে পরিবারকরণ করব না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে রাজধানীর হাটগুলোতে ধীরে ধীরে বাড়ছে বেচা বিক্রি। বৈরী আবহাওয়ায় সকালে ক্রেতা উপস্থিতি কিছুটা কম থাকলেও বিকেলের পর থেকে ক্রেতা সমাগম বাড়তে থাকে। এদিকে গাবতলী হাট পরিদর্শনে এসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত 5% বেশি হাসিল নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।
কোনো ধরনের চাঁদাবাজির জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। দর্শক, রাজধানীর বিভিন্ন কোরবানির পশুর হাট ঘুরে খবর সংগ্রহ করছেন সহকর্মী মাহবুব কবির চপল, যুক্ত হচ্ছে তার সাথে। চপল, বেচা বিক্রি কেমন দেখছেন, আর বৈরী আবহাওয়ায় দামের উপর কোনো প্রভাব পড়েছে কিনা? বেচা বিক্রি আমরা দেখেছি সন্ধ্যা বা বিকেলের দিকে বেশ ভালো বেচা বিক্রি হয়েছে। এই মুহূর্তে আমি আছি তেজগাঁও গরুর হাটে। নিশ্চয় দেখতে পাচ্ছেন যে যারা শেষ মুহূর্তে গরু বিক্রির জন্য অপেক্ষা করছেন তারা গরু ধরে নিয়ে আছেন। এই মুহূর্তে প্রায় হাটের যদি আমরা ওভারঅল বলি যে এখানে প্রায় 50 থেকে 60% গরু বিক্রি হয়েছে। এখন কাস্টমার কম, তবে যারা বিক্রেতা আছেন তারা যেটি বলছেন যে গরুর দাম এবার কম। এই মুহূর্তে যে গরুগুলো আছে বেশিরভাগ গরু যে দামে তারা কিনেছিলেন, যে দামে কিনে এনেছেন সেই দাম আসলে ক্রেতা যারা আছেন তারা বলছেন না। গরু অনেক বিক্রি হয়েছে এই কারণে যে আজকে বৃষ্টি হচ্ছে, গতকালও বৃষ্টি হয়েছে। শেষ দিন অর্থাৎ ঈদের আগের দিন কি হয় সে ধরনের একটা শঙ্কা থেকে তারা গরু বিক্রি করছেন। তারা বেশি, আমরা অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা বেশিরভাগই বলেছেন যে কেউ হয়তো যে দামে কিনেছিলেন সে দামে বিক্রি করেছেন, হয়তো কেউ হয়তো কিছুটা লোকসানে বিক্রি করেছেন। লোকসানে বিক্রি করার একটাই কারণ হিসেবে তারা বলছেন যে এই গরুগুলো যদি বিক্রি না করতে পারেন তাহলে তাদের যে খরচ যেটা আছে সেটা তার চেয়েও বেশি হবে। একটু কথা বলতে চাই, ভাই এই গরুটা আপনারা কোন জায়গা থেকে এনেছেন, কেমন দামে কিনে এনেছেন একটু বলেন তো আমাদেরকে। ভাই এবার যে বাজার আমার জীবন শেষ। এই গরু কেনা হলো আপনার 6 মাস আগে কেনা হলো 150 দিয়ে, মানে 1,50,000। আর এখানে দাম কইতেছে হলো 150, মানে 1,50,000 বলছে এখন। হ্যাঁ, যেটা কেনা সেটাই বলছে। মানে বিক্রি করছেন না কেন, কি চাচ্ছেন আপনার, কেমন চাচ্ছেন? কারণ বিক্রি করবো কি করে, এই গরু তো আপনার 2 লাখ টাকা খরচ হয়েছে, এখন 150 কইতেছে, তাহলে কি করে বেচবো আমরা? দাম কম মনে হচ্ছে কেন এবার আসলে? মানে বাজার কম এবার। গরুর কি আমদানি বেশি হয়েছে এবার? আমদানি একটু বেশি। গত ঈদে এনেছিলেন আপনারা? না, আমরা এই আটাই ছিলাম না, আমরা গেছিলাম নারায়ণগঞ্জ। যেটা বলছেন বিক্রেতারা যে গরু আছে পর্যাপ্ত, সে অনুযায়ী ক্রেতা অর্থাৎ যারা কিনবেন তারা সেই দাম বলছেন না। আর আমরা যদি বলি যে ঢাকা শহরে 12 থেকে 15 লাখ পশু কোরবানি হয়, যার বড় অংশ হচ্ছে গরু, এবং বিভিন্ন হাটে কাস্টমারদের যে চাহিদা সেটাও আমরা দেখেছি যে গরু কিনতে বেশি আগ্রহ বা বেশি চাহিদা। কিন্তু যারা কাস্টমার বা ক্রেতা আছেন তারা যেটি বলছেন যে দাম অর্থাৎ গতবার ছিল সেই দামের সমানই তারা বলছেন। আমরা একটু 2 কাস্টমারের সাথে কথা বলতে চাই। আপনারা তো বিভিন্ন হাট ঘুরে দেখছেন, দাম কেমন আসলে গরু এবার মনে হচ্ছে? মোটামুটি গতবারের সাথে কম্পেয়ার যদি করি, তুলনা গত হচ্ছে মোটামুটি গ্রহণের উপর। এখন যে ব্যাপারী যারা আছেন তারা বলছেন যে দাম কিছুটা কম আগের বছরের চেয়ে, বা এই মুহূর্তে এই মোমেন্টে একটু দামটা বেশি মনে হচ্ছে, বাট বিকালের দিকে কম ছিল। আসলে কাস্টমাররা তাদের কথা বলবেন, তারা আসলে কিছুটা কম দামে চাইবেন। বিক্রেতারাও তারা বলছেন যে তাদের কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না। সব মিলিয়ে যদি হাসিল ঘরের খবর আমি বলি, হাসিল যেখানে গরু বিক্রি করার পর হাসিল দেওয়া হয়, তারা যেটি বলছেন যে গতকালের চেয়ে আজকে গরু বিক্রি বেশি হয়েছে, এবং তারা মনে করছেন যে শেষ দিনেও কিছু গরু বিক্রি হবে। তবে বৃষ্টির কারণে ক্রেতা বিক্রেতা এবং গরু সবারই কষ্ট হচ্ছে, এবং বৃষ্টির কারণে রাজধানীর যে গরুর দাম সেটি কখনো একটু বেশি মনে হচ্ছে, আবার কখনো একটু কমে যাচ্ছে। ব্যাপারীরা চাইছেন যে ঈদের আগের দিন পর্যন্ত যারা অপেক্ষা করবেন, যারা চাচ্ছেন না তারা আজকে বেশিরভাগ বিক্রি করছেন। এই ছিল আমার কাছে হাটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ চপল আপনাকে। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 16,000 কর্মী মাঠ পর্যায়ে কাজ করবে। মঙ্গলবার মতবিনিময় সভায় একথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, কোরবানির বর্জ্য 12 ঘণ্টা আগেই অপসারণ করা হবে। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ভারী বৃষ্টিপাত হলে সময় বেশি লাগতে পারে, তবে জলাবদ্ধতা এড়াতে এ জনভোগান্তি কমাতে তৎপর রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন। জলজট অতিরিক্ত বৃষ্টি হলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা থাকবে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সরকার ঘোষিত যে বর্জ্য ব্যবস্থাপনা 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার যে একটা ঘোষণা দিয়েছে, সেই নীতিকে সামনে রেখেই আমরা তার আগেই ইনশাল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি করে ভোগান্তি। বৃষ্টিতে সড়কের কোথাও কোথাও এবং পশুর হাটে দেখা যায় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।
আবহাওয়া অফিস বলছে লঘুচাপের কারণে এমন বৃষ্টি হচ্ছে যা 29 মে পর্যন্ত স্থায়ী হতে পারে। এই বৃষ্টিতে বজ্রপাতের শঙ্কা থাকায় আকাশে বিদ্যুতের ঝলকানি দেখলে অন্তত 30 মিনিট খোলা জায়গায় বের না হতে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জ্যৈষ্ঠের খরতাপের পর গেল কয়েকদিনের ঝুম বৃষ্টি প্রকৃতিতে নামিয়েছে কিছুটা স্বস্তির অনুভূতি। তবে বর্ষা মৌসুম শুরুর আগেই এমন বৃষ্টি নগর জুড়ে বাড়িয়েছে ভোগান্তি, দুর্ভোগ। রাজধানীতে প্রায় 1 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় অলিগলি ও প্রধান কয়েকটি সড়ক। জলাবদ্ধতার শিকার হয় নগরীর আশপাশের পশুর হাটগুলো। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন স্থায়ী হতে পারে এই বৃষ্টিপাত। গত কয়েক বছরের তুলনায় এই বছর কিন্তু প্রি মনসুনি বৃষ্টিপাত অনেকটাই বেশি হয়েছে। পশ্চিমে লঘুচাপটা স্ট্রং থাকে, তখন এরকম কালবৈশাখী ঝড়টা বেশি হয়ে থাকে। এইরকম বৃষ্টিপাত আরও আগামী 29 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 29 তারিখের পরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অগ্রসর হয়েছে, সেটা আরও অগ্রসর হওয়ার কারণে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতটা বেড়ে যেতে পারে। তিনি আরও জানান, তীব্র গরমের পর হঠাৎ বর্ষণ ও বজ্রপাত আগাম বর্ষার ইঙ্গিত করে, তাই প্রয়োজন সতর্কতা। এই বৃষ্টিপাতের সাথে বজ্রপাত থাকে, যখন এই বৃষ্টিপাত শুরু হবে এবং বজ্রধ্বনি শুনবো, তখন যেন আমরা নিরাপদ স্থানে, অর্থাৎ আমাদের যে বসবাসের যে ঘর আছে সেখানে আমরা দ্রুত চলে যাই এবং পরবর্তী 30 মিনিট পর্যন্ত যদি কোনো শব্দ না শুনতে পাই তাহলে আমরা কাজে বের হতে পারব। মঙ্গলবার ঢাকায় 80 মিলিমিটার এবং সিলেটের শ্রীমঙ্গলে 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো হুমকি নেই জানিয়েছেন র্যাব মহাপরিচালক আহসান হাবিব। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে তা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের নামাজের নিরাপত্তা ও দেশব্যাপী নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন সংস্থাটির ডিজি আহসান হাবিব। নিয়মিত টহল, জাল টাকা প্রতিরোধ, চুরি ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি। ঈদকে কেন্দ্র করে রাজধানী সহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পায়। এই পরিস্থিতি মোকাবেলায় রাত্রিকালীন নিরাপত্তা চৌকি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর এবং উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রিকালীন টহল ব্যবস্থার জোরদার করা হয়েছে। এবার ঈদ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই বলেও জানান র্যাব মহাপরিচালক। আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি, বাট আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে, বিশেষ ব্যবস্থা, সেটা আমাদের আছে। নিরাপত্তা ইস্যুতে র্যাবের হটলাইন বা 999-এ ফোন করার আহ্বান জানান র্যাব মহাপরিচালক আহসান হাবিব। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, জঙ্গল সলিমপুর সহ বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাবের উপর হামলার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার সহ কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ অপরাধীদের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। GM তসলিমের রিপোর্ট। রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দফতরের সেন্ট্রাল মনিটরিং রুম, যেখানে বসেই সারা দেশের মহাসড়ক ও কুরবানির পশুর হাট মনিটরিং করছেন পুলিশ সদস্যরা। যেখানে সিসি ক্যামেরা নেই সেখানে ব্যবহার হচ্ছে বডি ওয়ার্ন ক্যামেরা। পুলিশ সদর দফতরের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে সড়ক ও মহাসড়কে রাত দিন কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের লম্বা ছুটিতে পশুর হাট, বাসাবাড়ি, অফিস আদালতের নিরাপত্তায় চলছে মনিটরিং কার্যক্রম। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। তার সাথে পশুর হাটগুলো সমস্ত জায়গায় হাইওয়েতে নজরদারি আছে। তার বাইরে যেখানে নেই সেখানে আমরা বডি ওন ক্যামেরা দিয়ে আমাদের জনবল পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেয়া হয়েছে। বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র তৈরি করেছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদের কোনো ছাড় নয় বলে এই সময় হুঁশিয়ারি দেন তিনি। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ
আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলোর কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। সীমান্তে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা সমাধান হয়। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুরের কালশীতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শত শত বসতঘর। এক রাতেই নিঃস্ব হয়ে পড়েছেন অসংখ্য পরিবার। এখন খোলা আকাশের নিচে দিন কাটছে তাদের। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। দেশ জুড়ে ঈদের আনন্দ, অথচ কালশীর বাউনিয়াবাদ বস্তির মানুষের জীবন থেকে সব আনন্দ কেড়ে নিয়েছে আগুন। এই পোড়া টিন, ছাই হয়ে যাওয়া ঘরের সাথে হারিয়ে গেছে এসব নিম্ন আয়ের মানুষের স্বপ্ন। শেষ সম্বল হারানোর পাশাপাশি হারিয়ে গেছে মাথা গোজার শেষ আশ্রয়টুকু। ঈদের সময় আমরা যাইতাম এখানে, খাইতাম, চলতাম, পুজো গেছে এখানে ঘর নিয়ে মালসা নিয়ে দৌড়াদৌড়ি। সামনে ঈদ, বাংলাদেশের মধ্যে আছে, অনেক কষ্ট আছে। নিজের জায়গায় থাকতো, তাদের রুহ পরাণ মনে হয় কি দুনিয়াদারি সব ধ্বংস হয়ে গেছে। আসেনি তাদের যারা এখানে থাকতো, কিছু আছে নাকি, সব ধ্বংস হয়ে গেছে। মাথা গোজার ঠাঁই না পেয়ে কেউ ভিজছেন বৃষ্টিতে, কেউ আশ্রয় নিয়েছেন পোড়া টিনের নিচে। এত বড় অগ্নিকাণ্ডের পরেও তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। তাহার জায়গা তো আর ঠিক হয়েছে না, আসি এই জায়গায় বৃষ্টি বিদ্যাসি। রুমের মাল জামানা, দোকান, ঘরে আসিল একটা ময়না, এগুলো কিচ্ছুই নাই। আমরা চাচ্ছি সরকারে আসতো, আমরা সরকার একটা মাথা বেজা ঠাই দে, আমরা একটা পুনর্বাসন দে, আমরা কই যামু, কি করমু, আমরা অসহায়। সোমবার সন্ধ্যায় আগুন লাগে বাউনিয়াবাদ বস্তিতে। এতে বস্তির শতাধিক ঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। এক মাসের ব্যবধানে শুধু এলাচের দামে বেড়েছে কেজিতে প্রায় 300 টাকা। জিরা, লবঙ্গ ও দারুচিনি সহ প্রায় সব রান্নার মশলার দাম বাড়ায় বিপাকে সীমিত আয়ের মানুষ। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দামও। জামিল হাসান শান্ত রিপোর্টে বিস্তারিত। কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজারে মশলার পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে চড়া দামে। মানভেদে প্রতি কেজি এলাচ 4,400 থেকে 5,500 টাকায় বিক্রি হচ্ছে, যা মাসখানেক আগেও ছিল 300 টাকা কম। এলাচের দাম তো মনে করেন প্রায় 1200 টাকা কেজিতে বেশি। যেটা আপনি বাইরে থেকে ইম্পোর্ট করবেন সেটা ইম্পোর্টারের যে রেট ধরবে 100 টাকা ধরলে আমি 120 টাকা বিক্রি করবো, এটাই স্বাভাবিক। যখন সরকার পরিবর্তন হচ্ছে তারপরে জিনিসেরও অনেক পরিবর্তন হয়েছে, দাম বেড়ে গেছে। আদার বাজারও অস্থির। গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। শুধু মশলা না, সব জিনিসের দামই এখন বেশি। অন্যান্য জায়গা থেকে মশলা বাজারটা আমার কাছে মনে হয়েছে যে সহনশীল অবস্থায় আছে। মশলার দাম নর্মালি আগে যেটা ছিল এটার থেকে প্রতি কেজিতে 100-200 টাকা এরকম একটু বাড়তি আছে। মশলার দাম সম্পর্কে আসলে আইডিয়া নাই, এখন পরিচিত লোকের কাছে আসছি আর বলছি আর বিল দিয়ে দিচ্ছে। যদিও কোরবানি ঈদকে ঘিরে দাম খুব একটা বাড়েনি বলে দাবি বিক্রেতাদের। এক আইটেমের জিনিস যেগুলো এগুলোর দাম বাড়ছে কিনা, এগুলোর দাম বাড়ে নাই কোনোটা। ডালের দাম কমে গেছে, ফলাও চালের দাম একটু বাড়ছে, এটা বাড়তে পারে, এটা আমাদের দেশে পণ্য। এটা আজকে 2 বছর টানে একই দামে চলে, একই রেটে চলে। এক টনে যদি 1000 টাকা বাড়ে তাহলে 1 টাকা করে কেজিতে পড়বে, এটা আপনি করে পাইব না, কেউ পাবে। বাজারে মশলার মজুদে কোনো ঘাটতি নেই, তবুও এত দাম কেন? সিন্ডিকেটের কারণেই এমনটা বলছেন খুচরা ব্যবসায়ীরা। এগুলো সিন্ডিকেটের কারণেই এই জিনিসের এত প্রাইস, নাহলে এটা প্রাইস বাড়ার তো কোনো যুক্তি নেই। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। বিশ্বকাপের জন্য আলজেরিয়া এখনও তাদের 26 সদস্যের দল ঘোষণা করেনি। তবে ভ্লাদিমির পেতোভিচের দলে ঠিকই জায়গা করে নিয়েছেন ফ্রান্সের বিশ্বজয়ী তারকা জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ফ্রান্স দলে না খেলে আলজেরিয়ার হয়ে কেন খেলছেন জিজুর ছেলে, সেই কথা জানাচ্ছেন পরাগ আরমান।
বাবা বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি, ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদিন জিদান। আর তার ছেলেই কিনা এবারের বিশ্বকাপে আলজেরিয়ার গোলবার আগলাবেন। জিনেদিন জিদানের মেজো ছেলে লুকা জিদানের অপার সম্ভাবনা রয়েছে আলজেরিয়ার হয়ে 2026 বিশ্বকাপ খেলার। তবে লুকা জিদানের জন্ম ফ্রান্সে, সেদেশের যুব দলে বেশ কয়েক বছর খেলেছেনও, কিন্তু বড় দলে খেলার জন্য তিনি দাদার দেশ আলজেরিয়াকেই বেছে নেন। 2015 সালে ফিফা তাকে আলজেরিয়ার হয়ে খেলার অনুমতি দেয়। এরপর তিনি আলজেরিয়ার মূল গোলরক্ষক হয়ে ওঠেন। চলতি বছরের এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলার সময় বড় চোট পান তিনি। ইনজুরি থেকে সেরে ওঠা লুকা আলজেরিয়ার অনুশীলন ক্যাম্পে যোগ দেন। তবে মাঠে নামলে চোটের সুরক্ষায় হয়তো তাকে বিশেষ মাস্ক পরে খেলতে হবে। আগামী 16 জুন আলজেরিয়া বিশ্বকাপের যে গ্রুপে তাদের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। আরাফার ময়দানে সমবেত প্রায় 20 লাখ হাজি। খুতবায় বিচার দিনের প্রস্তুতি নিতে গোটা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান। মুজদালিফার পথে হজের কাফেলা। বাস, রেল, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেওয়া হবে না, এই যাত্রা হবে স্বস্তির আশ্বাস রেলমন্ত্রীর। অবশেষে রাজধানীর হাটগুলোতে ধীরে ধীরে বাড়ছে বেচা বিক্রি। বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় বিকেলের পর থেকে ক্রেতা সমাগম বেশি। ঈদুল আজহা ঘিরে দেশব্যাপী ব্যাপক চাঁদাবাজির অভিযোগ এনসিপির। প্রধানমন্ত্রীকে ট্রাক চালিয়ে মহাসড়কগুলো ঘুরে দেখার আহ্বান। ঈদের নিরাপত্তার কোনো হুমকি নেই জানালেন র্যাব মহাপরিচালক। সমন্বিতভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিঘ্নে উৎসব উদযাপন করবে দেশবাসী। এবং জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।